আপনারা সবাই জানেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিকে হাঁটছিল। আমরা বলছি হাঁটছিল, কিন্তু এখনো 1 ইঞ্চি জায়গাও নির্বাচনের দিকে হাঁটা হয়নি। কারণ আমাদের বাংলাদেশের আইন মোতাবেক, বিধি মোতাবেক নির্বাচনের অন্তত 3 মাস আগে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতাটি, প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি শুধু ডে টু ডে কর্মকাণ্ড ছাড়া আর কোনো কিছু পরিচালনা করেন না, সেটা চলে যায় নির্বাচন কমিশনারের হাতে। সেটা কিন্তু হয়নি। যদি ফেব্রুয়ারির মিডলে নির্বাচন হয়, তাহলে নভেম্বরের 15 তারিখ কিন্তু সে ডেটটি চলে গেছে। এক, দ্বিতীয়ত তফসিল ঘোষণা নিদেন পক্ষে 60 দিন আগে তো ঘোষণা দিতে হবে সরকারকে, 2 মাস আগে, তো সেটিও কিন্তু আগামী সপ্তাহে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখনো নির্বাচনের পথে হেঁটেছে, আমরা কিন্তু সেটার লক্ষণ দেখছি না। কিন্তু তারপরও একটি শোরগোল শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নির্বাচন হবে। ডক্টর ইউনূস বলেছেন, তার তল্পিতল্পা বাহকেরা বলেছেন, এবং নানান মিডিয়াতে আমরা শুনছি। এবং সেই নির্বাচনটিতে ডক্টর ইউনূস কয়েকবার জরিপ করেছেন, জরিপ করে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে যারা সহযোগী রয়েছে অন্যান্য রাজনৈতিক দল, অর্থাৎ জোট, 14 দলীয় জোট, এই 14 দলীয় জোট 68% ভোটারকে রিপ্রেজেন্ট করে, আর মাত্র 32% ভোটারকে রিপ্রেজেন্ট করে বিএনপি, জামাতে ইসলামী এবং তার আরো যে খুচরা দলগুলো আছে সেই খুচরা দলেরা। এখন বিশ্ব মিডিয়া, বিশ্ব রাজনীতি, বিশ্ব সমাজ বাংলাদেশের এই রাজনীতির খেলাটাকে অবলোকন করছে, আগেও করেছে, এখনো করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতেন, 14 সালের নির্বাচনটি একপাক্ষিক নির্বাচন, 18 সালে দ্বিপাক্ষিক, আর 2024 সালে দলের মধ্যে নির্বাচন। তো এই নির্বাচনগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, অনেক কাহিনী শুনেছি। কখনো বলা হয়েছে আমি ডামির নির্বাচন, কখনো বলা হয়েছে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, এইরকম অনেক কাহিনী শুনেছি। এবং এখন শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ত্যাগ করেন, তখন এই দেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনটি ফেরেশতা এসে গার্ড দিবে এবং সেইখানে দরবেশেরা, পীর মাশায়েখেরা নির্বাচন করে বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিবে সুষ্ঠু গণতন্ত্র কাকে বলে এবং বাংলাদেশ গণতন্ত্রের সূতিকাগারে পরিণত হবে। সেরকম একটি তথ্য, সেরকম একটি কথা আমরা শুনেছিলাম। কিন্তু এর কয়েকদিন পরেই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, অন্তত 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন, ডিসপিউটেড নির্বাচনগুলোকে বাদ দিয়েও যদি আপনি হিসাব করেন, তারপরেও একক দল হিসেবে কোনো একটি দল আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কখনো পায়নি, ভবিষ্যতেও পাবে না, সুষ্ঠু নির্বাচন হলে আজকেও পাবে না। তো সেই অবস্থায় ডক্টর ইউনূস 5টি জরিপ চালিয়েছে টোটাল, তার মধ্যে 2টির রেজাল্ট আমরা দেখেছি। সেখানে দেখিয়েছে 68% ভোটার জামাত এবং এনসিপির সাথে নাই, বিএনপির সাথে নাই। তাহলে তারা কাদের সাথে আছে? যারা এই জামাত, বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে। এই এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাম মোর্চা। তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের সাথে একসাথে থাকা জোটের মেম্বার। তখন ডক্টর ইউনূস তার এই জামাত, সাগু এবং বিএনপিদেরকে নিয়ে বসে বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দাও, তাহলে তোমরা 2 পার্টি মিলিয়ে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবা না। তাহলে তোমরা যদি সরকার গঠন করতে হয়, আওয়ামী লীগকে বাদ দিতে হবে। তখন তার বর পুত্র যারা আছে, এই এনসিপি নামের এই গুন্ডা, দালাল, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ এবং ছিনতাইকারী, এরা এই যমুনার সামনে গিয়ে একটা নাটক করলো, পানি টানি খাইয়ে তাদের অনশন ভাঙিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করলো। এর ফলে কি হলো? বললেন আমেরিকাতে গিয়ে যে না, এটা সাময়িক নিষিদ্ধ, কিন্তু তারা কদিন পরে উঠেও যেতে পারে। তো সেই রকম একটা অবস্থায় পরবর্তীতে দেশে এসে বললেন না, আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এই কথা শোনার পর বিশ্ব মিডিয়া, পশ্চিমা গণমাধ্যম, আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সর্বোপরি কমনওয়েলথ থেকে দেন দরবার শুরু হলো। এই দেন দরবারে যোগ দিল ভারত,
যোগ দিল আরো নানান শক্তিশালী দেশ। সাম্প্রতিক দুইটি ঘটনা ঘটেছে। একটি ঘটনা হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতে গেলেন। ভারতে যাওয়ার পর অজিত দোভালের সাথে তিনি সিটিং করলেন, কথা তার হলো। সেখানে আমরা যেটা জানতে পেরেছি, অজিত দোভাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোটের শরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত কোনো রকমের স্বীকৃতি দেবে না, অর্থাৎ কোনো রকমের চুক্তি, কোনো রকমের বাণিজ্য বিনিয়োগ কোনো কিছুই ভারত করবে না। অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যা ইচ্ছা তা করবে, কিন্তু ভারত সেটাতে রিকগনিশন দেবে না, ওই সরকারের সাথে ভারত কাজ করবে না। আর দ্বিতীয়ত, সাম্প্রতিক সময় যেটি হয়েছে আপনারা দেখেছেন যে কমনওয়েলথের মহাসচিব শার্লি বাংলাদেশে বেরিয়ে এসছেন। ডক্টর ইউনূস, জাতীয় পার্টি, বিএনপি এবং বহু দলের সাথে তিনি মিটিং করেছেন। তিনি মিটিং করে এক কথায় জানিয়ে দিয়ে এসছেন যে কমনওয়েলথ, ব্রিটেনের সাবেক কলোনিগুলোর যে জোট, এই জোটের মহাসচিব তিনি বলে এসছেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোট সঙ্গীদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া না হয়, সেই রকম কোনো নির্বাচন কমনওয়েলথের সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ অ্যাকসেপ্ট করবে না। তার মানেটা কি দাঁড়ালে, এই কমনওয়েলথ আমাদের কিন্তু দীর্ঘদিনের বন্ধু। 1947 সালে ভারত, পাকিস্তান এবং 71 সালে বাংলাদেশ ভাগ হয়ে 3টি দেশ হলেও আমরা কিন্তু আমাদের পূর্বতন যে কলোনিয়াল যে দেশ ছিল ব্রিটেন, তাদের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট করে আমরা এই কমনওয়েলথ প্ল্যাটফর্মটিতে আছি। সেই কমনওয়েলথ থেকে জানিয়ে দেওয়া হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আসতে দেওয়া না হয়, তাহলে সেই নির্বাচনকে তারা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করে না এবং এই সরকারকে তারা স্বীকৃতিও দেবে না। তাহলে এখন ডক্টর ইউনূসের জন্য অপশন কি? ডক্টর ইউনূসের জন্য অপশন হচ্ছে আমির একটি নির্বাচন করে জামাতকে বিরোধী দল আর বিএনপিকে সরকারি দল, অথবা জামাতকে সরকারি দল, বিএনপিকে বিরোধী দল, এইরকম একটা নির্বাচন করে দেওয়া, করে নিজের কবরটা খনন করা। আর তা না হলে যদি চান যে ডক্টর ইউনূসের লেভেলের একটি নির্বাচন করতে চান, তাহলে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। আপনাদেরকে কথাটা বলে রাখি, আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের কিন্তু নির্বাচন করার জন্য আওয়ামী লীগ কখনো নিষেধ করেনি, বলেছে নির্বাচন করতে হবে শেখ হাসিনার অধীনে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল না। এখন আওয়ামী লীগের জন্য কার অধীনে নির্বাচন হবে, ডক্টর ইউনূসের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেটা বড় প্রশ্ন নয়। প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেখানে এমবার্গো দিয়ে রাখা হয়েছে, পারবে না। তাহলে আপনি বোঝেন ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন, আপনি যে ফেসিবাদ বলে বলে মুখে পানা তুলে ফেলছেন, আসলে ফেসিবাদটা কি? এই ফেসিবাদের জন্ম 2024 সালের 5 আগস্ট। এই ফেসিজম ডক্টর ইউনূস ফ্রান্সের একটি ল্যাবরেটরিতে যখন হসপিটালে ছিলেন, সেখান থেকে ইনফেক্টেড হয়ে বাংলাদেশটাকে ফেসিবাদে ভরিয়ে দিয়েছে। এই জামাত একটি ফেসিবাদী দল। এই জামাতের সাথে আমাদের দেশে যে মোল্লাতন্ত্রের যেসব দল আছে, প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল মৌলবী দল, তারাও কিন্তু ফেসিজমের শিকার, ফেসিজমের দল। তো এইসব দল দিয়ে যদি ডক্টর ইউনূস একটি কোনো রকমের নির্বাচন করে যায়, সেই নির্বাচন এই দেশে সাস্টেইন করবে না এবং অচিরেই বাংলাদেশে আবার দানা বাঁধবে বিদ্রোহ। এখন এই অবস্থায় ভারত যেখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই সরকারকে গ্রহণ করবে না, তাহলে আপনার ভবিষ্যতে এই যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে যে গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তিটি যদি নবায়ন করতে হয়, বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে। আর সেই বৈধ সরকারটি না থাকলে ভারত কিন্তু কোনো কনসিডারে করবে না। তো তাহলে বুঝুন বাংলাদেশ সামনের দিনগুলোতে কিসের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে কমনওয়েলথ কিন্তু জয় সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথেও কিন্তু মিটিং করেছেন। সেই মিটিংয়ে আওয়ামী লীগের মনোভাব তারা জানার চেষ্টা করেছেন এবং তারা একটা মনোভাব তাকে জানিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে,
এই অবস্থায় এই সামাজিক প্রেক্ষাপটে এই নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশে আসলে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। কারণ একটা সাধারণ মানুষের আপনি নিরাপত্তা দিতে পাচ্ছেন না। 300টি আসনে একসাথে নির্বাচন হবে, আপনার পুলিশ নাই, বিডিআর নাই, আনসার নাই, কিচ্ছু নাই, ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আপনি সে নির্বাচন করবেন কি দিয়ে? পারবেন না। সুতরাং বর্তমান সময়ে নির্বাচন করার মতো কোনো অবস্থা ডক্টর ইউনূস সরকারের নেই, সেই ক্যাপাসিটি নেই। যদি নির্বাচন করতে হয়, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা একটা যেমন প্রশ্ন, আর ডক্টর ইউনূস নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আরেকটি প্রশ্ন। নির্বাচন ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গংদের পক্ষে করা সম্ভব না। আপনারা সাতকানিয়ায় দেখেছেন যে জামায়াতের যে এমপি সাবেক, তিনি কি বলেছেন যে নেতারা মানে মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে তারা জামায়াতের কথা শুনতে হবে। তাহলে জামায়াতের কথাই যদি শুনতে হয় তাহলে ডক্টর ইউনূস কেন থাকবেন? জামাতকে দিয়েই তো একটা সরকার করে তিনি নির্বাচন করতে পারেন। তাই বলছি যে বাংলাদেশ একটি কঠিন সিচুয়েশনে আছে। বিশেষ করে দুইটি সংগঠন দাঁড়িয়ে গেছে। একটি ভারত, বিশাল একটি দেশ, যে দেশটি বাংলাদেশের জন্মের সাথে জড়িত, আমাদের কৃষ্টির সাথে, আমাদের ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে জড়িত। ভারতের সাথে আমাদের নানাবিধ সম্পর্ক, কিছু সম্পর্ক এবং সমস্যা আমাদের ইতিহাসের সৃষ্টি, কিছু আমাদের ভৌগোলিকের সৃষ্টি, আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি। এখন ভারতের মতো একটি দেশ যখন বাংলাদেশের পাশ থেকে চলে গেছে, গত 1 বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ 400 বিলিয়ন, মানে 400 বিলিয়ন। আমাদের তো 800 বিলিয়ন ছিল আমাদের টোটাল সাইজ, সেটা প্রায় 400 বিলিয়নের মতো আমাদের কমে গেছে টাকায়, এটা ডলারে নয়। তাহলে আপনি চিন্তা করেন, প্রতি বছর আপনারা বলছেন দুর্নীতি অমুক তমুক, আরে ভাই টাকা থাকলেই তো দুর্নীতি করবেন, টাকা সম্পদ থাকলেই তো সেখানে চোরে নেওয়ার প্রশ্ন আসবে। আমাদের দেশের ভ্যালু অর্ধেক কমে গেছে, অর্থাৎ বাংলাদেশের আগে যদি ভ্যালু থাকতো 100 টাকা, সেটার ভ্যালু এখন 50 টাকা। এইভাবে ভারতকে ডিঙিয়ে যদি আপনি এখানে কোনো কিছু করতে চান, আপনি ফর দ্য টাইম বিং কদিনের জন্য পারবেন? পাকিস্তানও পারেনি, বাংলাদেশও পারবে না। ভারতকে কনসিডারেশনে নিতে হবে। বন্ধুত্বের সম্পর্কে যেইটুক সম্মান দেওয়া দরকার সেই সম্মান দেখিয়ে প্রতিবেশীর সাথে সুষ্ঠু আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। আর সেই সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে। আজকে অবৈধ সরকার ইউনূসের মাধ্যমে যদি কোনো সরকার আসে সেটিও অবৈধ হবে। সুতরাং ইউনূসকে চলে যেতে হবে, একটি নির্বাচন পরিচালনার জন্য সরকার আসতে হবে, সেই সরকারের অধীনে সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। তবেই মানবে বিশ্ব, তবেই মানবে সারা পৃথিবী, তবেই হবে বাংলাদেশের মানুষের মুক্তি। তা না হলে বাংলাদেশ ধীরে ধীরে একটি গৃহযুদ্ধের দিকে, একটি দুর্ভিক্ষের দিকে, একটি অন্ধকার যুগের দিকে রওনা দিবে, যেখানে শুধু কল্পনা করা যায় আফগানিস্তান, যেখানে শুধু সোমালিয়া, যেখানে শুধু কল্পনা করা যায় ইয়েমেন, সিরিয়া এবং লিবিয়ার মতো। সুতরাং বাংলাদেশের মানুষ কি এটার জন্য প্রস্তুত? আমি বিশ্বাস করি না প্রস্তুত। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আবার জেগে উঠবে 1971-এর মহান মুক্তিযুদ্ধের যে মন্ত্র, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় গণতান্ত্রিক সমাজ, সুষ্ঠু সমাজ গঠনের দিকে এগিয়ে যাবে। আজকে সন্ধ্যেবেলা ওই পরশু দিনে যে পোস্টটা আমি দিয়েছিলাম সেই ব্যাপারে আগে বলবো। হঠাৎ কেন ব্রহ্মোস নিয়ে গিয়ে 7 সিস্টারে লাগানো হচ্ছে? ব্রহ্মোস, পিনাকা, আর কে ঘাই, ডেপুটি চিফ আর্মি স্টাফ অফ, ওনার নাম হচ্ছে আর কে ঘাই। স্ট্র্যাটেজিক, এই স্ট্র্যাটেজিক যে ডেপুটি চিফ অফ স্টাফ থাকে না, তিনি সমস্ত যুদ্ধটা পরিচালনা করেন, পুরো যুদ্ধটা ওখানেই ক্যাম্প করেন, ওখানে ক্যাম্প করে ওখানেই পরিচালনা করেন। এখন এই ডেপুটি চিফ অফ স্টাফ তিনি ওখানে গিয়ে পৌঁছালেন কেন? স্ট্র্যাটেজিক। 1999 সালের ঘটনা ভাবুন, তখন অন্য লোক ছিলেন, তিনিও কিন্তু কার্গিলে গিয়ে ওখানে গিয়ে আস্তানা গেড়েছিলেন এবং পুরো যুদ্ধটা উনি পরিচালনা করেছিলেন। 71 সালে এই পোস্টটা ছিল না, ফলে 71 সালে যা করেছিলেন ফিল্ড মার্শাল মানেকশা একা করেছিলেন এবং জেনারেল অরোরা, ইস্টার্ন কমান্ডের জেনারেল অরোরা, তারা পরিচালনা করেছিলেন। এবারে
সমস্ত ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গিয়েছে যাতে সমন্বয় গঠন করা যায়। এখন হঠাৎ এই অবস্থা হলো কেন, এটা জানতে হলে আপনাদের একটু পেছন দিকে যেতে হবে। পেছন দিকে বলতে, যখন খলিলুর রহমান যখন আমাদের এখানে আসেন, ওই কলম্বো কনক্লেভে যখন আসেন, সেই সময়তে একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল অজিত দোভালের সঙ্গে, এনএসএ। বৈঠকটা ছিল দ্বিপাক্ষিক, কিন্তু মধ্যিখানে আমি বলেছিলাম, একবার আপনাদের বলেছিলাম, সার্জিও গোর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সার্জিও গোর মারফত মার্কিন কংগ্রেস, আমি আগেও আপনাদের ব্যাখ্যা করেছি যে এখন ট্রাম্পের হাতে ক্ষমতা নেই, এখন ক্ষমতা চলে এসছে জেডি ভান্স, মার্কো রুবিও, মার্কিন কংগ্রেসের হাতে, এবং রিপাবলিকান ডেমোক্র্যাট তারা একসঙ্গে হয়ে কাজ করছে। কারণ ভারতবর্ষকে তাদের সঙ্গে রাখতে হবে। সার্জিও গোরকে দিয়ে একটা মেসেজ পাঠানো হয় খলিলুর রহমানকে, যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র যত আপনাদের সঙ্গে ছিল, এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর আপনাদের সঙ্গে নেই। বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার, সেই সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ নেবে, মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নাক গলাবে না। সুতরাং ভারতবর্ষ যে কাজগুলো আপনাদের করতে বলছে, সেই কাজগুলো যদি আপনারা সম্পন্ন না করেন, তাহলে পরে বিপদ আপনাদের। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে কোনো আশা আপনারা করবেন না, সেটা কিন্তু আপনাদের আমি নিজে উপস্থিত থেকে বলে দিয়ে গেলাম। এই খবরগুলো ধীরে ধীরে বেরোচ্ছে। এটা শোনার পর না, মানে ঘাম দিতে শুরু করে আপনাদের খলিলুর রহমানের। তারপর তুরুপের টেক্কাটা মানে একেবারে দেখান, টেবিলে ফেলেন আমাদের অজিত দোভাল। তিনি একের পর এক স্যাটেলাইট পিকচার তিনি দেখাতে শুরু করেন, এবং সমস্ত ম্যাপিং, যেগুলো স্যাটেলাইট ম্যাপিং, কোথা দিয়ে কি এসছে না এসছে, কোন জাহাজে কত বস্ত্র এসছে না এসছে, কোথায় তাকে স্টোর করা হয়েছিল, সমস্ত তথ্য তার হাতে একটা ডসিয়ার মারফত তুলে দেওয়া হয়, এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি এই সমস্যার সমাধান না করেন, তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। 7 ওয়ার্কিং ডেজ কিন্তু পেরিয়ে গিয়েছে। এবার ট্রাম্প যদি এটা করতেন, তাহলে ভাবুন ট্রাম্প কি করতেন। ট্রাম্প একেবারে লাফালাফি করে, মানে সংবাদ সম্মেলন করে উনি বলতেন, ইন্ডিয়া ইজ মাই ফ্রেন্ড, ইন্ডিয়ান ইজ দ্য ফ্রেন্ড অফ আমেরিকান, উই লাভ ইন্ডিয়া। এই সমস্ত বলে টলে উনি একটা প্রেস কনফারেন্স করে উনি বলতেন যে এখন থেকে ইন্ডিয়া হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট নেশন। কিন্তু এ তো ট্রাম্প নয়, এটা জেডি ভান্স এবং মার্কো রুবিও এবং কংগ্রেস, তারা চুপি চুপি যে বার্তাটা পৌঁছে দিয়েছে লিখিত মাধ্যমে, চুপি চুপি মানে কি, লিখিত মাধ্যমে, ইন্ডিয়া হচ্ছে মোস্ট ফেভারিট নেশন। তার মানে চীনকে দূরত্বে রাখতে গেলে ইন্ডিয়াকে ছাড়া আমাদের কোনো উপায় নেই। এটা আগেও তারা বুঝতো। আমি তো অনেকদিন আগে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে বুদ্ধিমান লোকের অভাব নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বুদ্ধিমান লোকের অভাব প্রচুর, বুদ্ধিমান লোক কিন্তু প্রচুর রয়েছে। তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের এই চাপ, আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাপ ভারতের প্রতি, এটা চীনের দিকে ঠেলে দিচ্ছে, এবং চীন ক্রমশ ভারতের কাছাকাছি চলে আসছে। এই ছাড়া আর একটা যেটা যুক্তি আছে, সেটা হচ্ছে অস্ত্র আমেরিকা চীন থেকে কিনছে, বাংলাদেশও চীন থেকে কেনার কথা বলেছে। কিনবে কি কিনবে না সেটা পরের কথা, বাংলাদেশ কিনছে। ফলে এই যে চীনের ওপরে চোখ টাটানোটা আমেরিকার আরো বেড়ে গেছে। এখন মোস্ট ফেভার নেশন যদি ঘোষণা করে দেয়, মানে লিখিতভাবে যদি দিয়ে দেয়, তাহলে ভারতের সঙ্গে অর্ধেক সমস্যা মিটে গেল, এবং বাংলাদেশ থেকে অফিসিয়ালি পা তুলে নিল সার্জিও গোরকে দিয়ে, পরিষ্কার একটা মেসেজ পাঠিয়ে দিয়ে। এবার হলো কি, ওই বৈঠকের ফলপ্রসূর জন্য
যেটা হচ্ছে এখন আমাদের এখানে ডিআরডিও পুরো একেবারে চোখ পেতে তাকিয়ে আছে স্যাটেলাইটের দিকে। এটা একটা নাটক করলো কি বাংলাদেশ, নাটক করলো কি 4-5 জায়গায় 2-4টে এরকম ছাউনি ফাউনি ভেঙে টেঙে দিয়ে বলে দিল আমরা আপনাদের শর্ত পূরণ করে দিচ্ছি, এই দেখুন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আসল যে কাজগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আসল কাজগুলো কিন্তু বাংলাদেশ একটুও করেনি, এবং ইউনূস তার জায়গায় কিন্তু একই বহাল তবিয়তে রয়ে গেছে। কি জন্য, কোন সাহসে ইউনূস এটা করছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। অতি বড় বুদ্ধিমান মানুষ, অতি বড় কূটনীতিক, অতি বড় বিবেচক, কেউ বলতে পারছে না যে ইউনূস কোন সাহসে কার বলে এটা করছে। পাকিস্তানের অবস্থা খুব খারাপ, পাকিস্তানের কথা কালকেই বলেছি আপনাদের। এখন রাওয়ালপিন্ডি, করাচি, পাঞ্জাব, সিন্ধ, তারপরে আপনার ইসলামাবাদ, সর্বত্র এখন বিক্ষোভ হচ্ছে ইমরান খানের ব্যাপার জানার জন্য। ইমরান খানের ব্যাপারে তার ভিডিও প্রকাশ করো, তিনি সুস্থ আছেন কিনা। এখন ঘরে বাইরে পাকিস্তানের যা চাপ, পাকিস্তান তার উপরে আবার আমেরিকা আবার চাপ দিচ্ছে, মার্কো রুবিও চাপ দিচ্ছে শাহবাজ শরীফকে যে তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই, চাপ দিচ্ছে। ফলে আমেরিকা পাশ থেকে সরে গিয়েছে পাকিস্তানের। চীন আবার গন্ডগোল করেছে এই কারণে, যেহেতু পাকিস্তান মাঝে আমেরিকার ঘনিষ্ঠ হয়েছিল, তখন চীন বলেছিল যে আচ্ছা বেটা, খাইয়ে দাইয়ে আমি মানুষ করলাম আর তুমি এখন গিয়ে এখন ট্রাম্পের কোলে বসে বললে, খাওয়ালাম আমি, বিয়ারাইতে এত টাকা ঢাললাম, সরি, এত কিছু করার পর যখন তোমাদের মন পেলাম না, এখন তো আর আমি তোমাদের সঙ্গে নেই। ফলে চীন গেল, আমেরিকা গেল, পাকিস্তানের নিজের মধ্যে অবস্থা খারাপ, নিজের সংঘর্ষগুলো আগেই বলেছে আভ্যন্তরীণ সংঘর্ষগুলো, এরপর ইমরান খানের এই অবস্থা। আফগান নিউজ যেটা বার করে দিয়েছে, ফাঁস করে দিয়েছে, সেটা নিয়ে এখনো সরকার কিছু বলছে না। সব মিলিয়ে পাকিস্তান হয়ে গেছে চাপে। তাহলে কার এতে সাহসে ইউনূস এইটা করে যাচ্ছেন সেটা কিন্তু কেউ ধরতে পারছে না। হয়তো ইউনূস জানেন যে আমি তো মরবো, ঠিক আছে, আমি দেশটাকে ধ্বংস করে দিয়ে যাব, এটা ইউনূসের হয়তো হতে পারে। কিন্তু ইউনূস জানেন ইউনূস পালাতে পারবেন না। এখন আমাদের যে এখানে যে ব্রহ্মোস, পিনাকা সমস্ত রেডি করা হয়েছে, এবং আমাদের যিনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজিক, তিনি যে পৌঁছে গেছেন আর কে ঘাই, তিনি এবার ওখান থেকে সমস্ত যুদ্ধটা পরিচালনা করবেন। কবে শুরু হবে না হবে আমি বলতে পারবো না, আগেও বলেছি আমি জ্যোতিষী না, আমার কাছে কোনো খবর থাকে না। কিন্তু ব্রহ্মোস যখন পৌঁছেছে এবং পিনাকা যখন পৌঁছেছে এবং লঞ্চার যখন পৌঁছেছে, পদাতিক বাহিনী যখন রেডি আছে, এবং যখন সেখানে সমস্ত হাসপাতাল এবং স্কুলগুলোকে খালি করে দেওয়া হচ্ছে, তাহলে ধরে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় অ্যাকশনে যাবে এবং বুটস অন গ্রাউন্ডস হবে, অর্থাৎ ভেতরে সৈন্য ঢুকবে, 7 সিস্টারের ভেতরে সৈন্য ঢুকবে, দিনাজপুর কোচবিহারের দিক দিয়ে সৈন্য ঢুকবে। এখন দেখা যাক, সেটা এখন বাদ কা বাদ, কবে হয় দেখা যাক। তবে খুব শিগগিরই এই ঘটনা ঘটতে চলেছে, খুব শিগগির। সরি, আপনারা বারবার বিরক্ত হন আমি জানি, কিন্তু আমার এই কাশিটাকে আমি কন্ট্রোল করতে পারছি। নানান ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে না। এটা খারাপ জিনিস, এটা ডাক্তারও সন্দেহ করছে খারাপ। জানি না কি হবে ভবিষ্যতে, আমি জানি না। ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার কি বলে এখন শেষ রিপোর্টে কতগুলো টেস্ট দিয়েছে, টেস্টগুলো করে রেজাল্ট আসুক, তখন বলা যাবে যে আমার ভেতরে কোন অসুখ দানা বেঁধেছে, আর আদৌ কতদিন আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো। যাই হোক, এখন আমার যেটা শেষ ইচ্ছে, যে আমি থাকি, যতদিন বেঁচে থাকি ততদিনের মধ্যে যেন আপনাদের স্বপ্ন পূরণ হয় এবং
আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার সিংহাসনে গিয়ে বসুন, এটাই আমার শেষ আশা। তারপরে বাঁচলাম কি মরলাম। হেডলাইনে পাগলা কুকুর কথাটি দেব কিনা এই নিয়ে অনেক ভেবেছি। অবৈধ দখলদার হলেও একটি দেশের প্রশাসনিক প্রধান, যার ওজনটা প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর মতো, তার উপর নোবেল পুরস্কার বিজয়ী এমন ওজনদার মানুষকে পাগলা কুকুর বলাটা কতটা শোভন হবে এটা নিয়ে ভেবেছি। কিন্তু দেখলাম শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাতে ইউনূস সরকার যেসব কাণ্ড কারখানা করছেন তাতে তাকে পাগলা নয়, পাগলা কুকুর বলাটাই বেশি জুৎসই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে গঠন হয়েছে, যেভাবে আইনের গোষ্ঠী চটকে বিচারের রায় নেওয়া হয়েছে, সেসব দেখে সারা পৃথিবী ছিছি করছে। 17ই নভেম্বর এই রায় ঘোষণার পর থেকে এই রায়ের দেশে বিদেশে এত সমালোচনা হয়েছে যে নতুন করে সে কথা আর বলবো না, আপনারা জানেন সব। তাতেও জ্ঞান হয়নি ইউনূস সরকারের। রায় বের করার পর থেকে রায় কার্যকর করার জন্য একেবারে হন্যে কুকুরের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছে। 17ই নভেম্বর রায় বেরোবার পরদিন 18 তারিখে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেন ভারত সরকারকে। খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তাকে বলে দেয়া হলো হাসিনার ফেরার ব্যাপারটা ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা বলবেন না, এবং ফেরার সময় হাসিনাকে সঙ্গে নিয়ে যেন ফেরেন তিনি, যাতে ফাঁসি দিতে দেরি হলে পাবলিকের আনন্দ উচ্ছ্বাস মাঠে মারা যেতে পারে সেটা যাতে না হয় তার জন্য একেবারে খলিলুরকে বলে দেওয়া হলো হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন। খলিলুর রহমান নিয়ে যেতে পারলেন না শেখ হাসিনাকে, উল্টে ফিরে গেলেন ভারতের আলটিমেটাম নিয়ে। সে আলটিমেটাম পাগলা কুকুর মেরে ফেলার। তার কথা বলবো একদম শেষে, আগে বলি কুকুরের পাগলামির কথা। দেখুন, মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর 18ই নভেম্বর তৌহিদ হোসেনের প্রথম চিঠি হাসিনাকে ফেরত চেয়ে, তারপর গত 7 দিনে আরও 2টো চিঠি। শেষমেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রক একটা জবাব পাঠিয়েছে, বলেছে অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়েছে, যেভাবে গঠিত হয়েছে সেটা আইন ও সংবিধানকে কিভাবে ভেঙে, সংবিধান মেনে হয়েছে কিনা, বিচারপতি হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তারা বিচারপতি হওয়ার যোগ্য কিনা, সাক্ষ্য প্রমাণের ভিত্তি, শেখ হাসিনার পছন্দ করা আইনজীবীদের নিযুক্তি দেয়া হয়েছিল কিনা, ইত্যাকার বেশ কিছু প্রশ্ন। এর সঙ্গে চাওয়া হয়েছে ওই 453 পাতার রায়ের কপি, শুনানির পূর্ণ বিবরণ, সাক্ষ্য প্রমাণের যাবতীয় নথি। এসব পেলে ভারত সরকার বিচার করে দেখবে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা কিনা, প্রতিশোধমূলক মানসিকতা থেকে তৈরি কিনা, এবং বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ছিল কিনা। সব ঠিকঠাক থাকলে তবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবার কথাটা বিবেচনা করা যেতে পারে। কেউ প্রশ্ন তুলতেই পারেন কিভাবে বিচার হবে বাংলাদেশে, সেটা বাংলাদেশের সার্বভৌম অধিকার, ভারত সেখানে নাক গলাবে কেন? এর উত্তরে বলতে হয়, দুই দেশের মধ্যকার যে প্রত্যর্পণ চুক্তি মোতাবেক বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরতের দাবি জানাচ্ছে, সেই চুক্তির ধারাতেই এই সব প্রসঙ্গগুলো দেখার আইনগত অধিকার ভারতকে দেয়া হয়েছে। ভারত তাই এই সব প্রশ্নের জবাব চেয়েছে, এবং জবাব পেলে তারপরে দেখবে। এই জবাব চাওয়াটাই জবাব যে বাংলাদেশ সরকারকে মহা ফাঁপড়ে ফেলেছে সেটা জানা কথা। সমালোচকদের কথা ছাড়ুন, বাংলাদেশের বর্তমান সরকারের নয়াদিল্লিস্থ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, তিনি এনডিটিভিতে একটি মতামতে লিখেছেন
তিনি নিজে এই মতামতটি দিয়েছেন, লিখেছেন সেখানে প্রবন্ধ গোছের, সেখানে লিখেছেন অপরাধ ট্রাইব্যুনালের বিচারে অনেক ত্রুটি আছে। তিনি যে ত্রুটিগুলোর কথা স্বীকার করেছেন তার মধ্যে প্রধান হচ্ছে ন্যায্য বিচারের মান পূরণে ব্যর্থতা, যার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তিনি নিজে কথাগুলো বলেছেন, এমনকি একই অভিযোগ করেছে জাতিসংঘ। আর তার প্রবন্ধে এই অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন ফয়সাল মাহমুদ, করে নিয়ে বলেছেন এটা জনতা চাইছে তার বিচার। মানে এটা কি দাঁড়ালো? ইউনূসের নিজের লোক বলছেন বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি, অন্যায্য হয়েছে। সুতরাং কাগজপত্র সব হাতে পাওয়ার পর ভারত যে শুধু হাসিনাকে ফেরত পাঠানো হবে না এই কথাটি বলে যে শুধু চুপ হয়ে যাবে তা নয়, কিভাবে এই বিচার হয়েছে তার পুরো ডকুমেন্ট চলে যাবে সারা পৃথিবীতে, ছড়িয়ে দেওয়া হবে, শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে, যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা আইসিসিতে ভালোভাবে মামলা দাখিল করতে পারেন শেখ হাসিনা। খবরে পড়লাম হাসিনাকে ফেরত পেতে ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন যে সরকার হেগের আইসিসিতে, ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে ক্রাইমস কোর্ট, সেখানটায় যাওয়ার বিষয় বিবেচনা করছে যদি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ প্রক্রিয়া সফল না হয়। এই লোকটা যে কি করে একটা দেশের আইন উপদেষ্টা হয়, আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক, আমার কি করে যে হন তিনি আমার জানা নেই। অবশ্য বনগাঁয় শিয়াল রাজা বলে একটা কথা আছে, তবে শিয়াল বুদ্ধিমান যত না তার চেয়ে বেশি ধূর্ত। এই আসিফ নজরুল বুদ্ধিমান নয়, তবে ধূর্ত নিশ্চয়, এবং রং পাল্টানোর মাস্টার। তিনি গিরগিটি প্রজাতির, সে পাল্টান, কিন্তু তিনি জানেন না যে আইসিসিতে তিনি যাওয়ার আগেই মামলা উঠে গেছে আইসিসিতে। যারা জানেন না তারা শুনে রাখুন, শেখ হাসিনা স্বয়ং এবং তার দল ইতিমধ্যে আইসিসিতে চলে গেছেন। 28শে অক্টোবর 2024 সালে একজন লন্ডন ভিত্তিক বাংলাদেশি ব্রিটিশ আইনজীবী মোহাম্মদ আশরাফুল আরেফিন, তিনি আইসিসিতে হাসিনা এবং 69 জন অন্যান্য সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দাখিল করেন। এই অভিযোগটি আর্টিকেল 15-এর অধীনে ফাইল করা হয়েছিল, যা রোম স্ট্যাটিউট অনুযায়ী ব্যক্তিদের সরাসরি আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য জমা দেওয়ার অনুমতি দেয়। এই মামলায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার কমপ্লেন করা হয়, কাউন্টার এফিডেভিট নয়, কাউন্টার কমপ্লেন এর প্রতিক্রিয়ায় করা হয়। শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টি নিজেদের দিক থেকে এই মামলাটি ফাইল করেছে। এই মামলায় তারা আওয়ামী লীগ অভিযোগ করেছে যে ইউনূস সরকার আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা করেছে, 400 আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করেছে মারধর এবং লিঞ্চিংয়ের মাধ্যমে, 25 জন আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে জুলাই 2024 থেকে জেল কাস্টডিতে বা পুলিশ কাস্টডিতে মেরে ফেলা হয়েছে। এই কাউন্টার কমপ্লেনটি আর্টিকেল 15-এর অধীনে ফাইল করা হয়েছে, যা ইউনূস এবং তার সঙ্গে 62 জন তার উপদেষ্টা এবং অন্যদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে। তাহলে বোঝা গেল আসিফ নজরুল যাওয়ার আগেই আওয়ামী লীগ কিন্তু চলে গেছে আইসিসিতে। এই মামলা ছাড়া শেখ হাসিনা বারবার ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে যদি তারা তাদের মামলায় তাদের অভিযোগে আত্মবিশ্বাসী হন তবে সেটি আইসিসিতে নিয়ে যান। তার যুক্তি হচ্ছে, আমি আমার অভিযুক্তদের সামনে একটি যথাযথ ট্রাইব্যুনালে দাঁড়াতে ভয় পাই না, যেখানে প্রমাণ সাবধানে ওজন করা যায় এবং পরীক্ষা করা যায়। এই কারণেই আমি বারবার ইউনূস সরকারকে এই অভিযোগটি হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছি। হাসিনা দাবি করেছেন
ইউনূস সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না, কারণ তারা জানে যে আইসিসি থেকে তিনি অব্যাহতি পাবেন, মানে শেখ হাসিনা আইসিসি থেকে অব্যাহতি পাবেন। সরকার আরও ভয় পায় যে আইসিসি ইউনূসের সরকারের নিজেদের মানবাধিকার লঙ্ঘন রেকর্ডটাও পরীক্ষা করবে। সরি, এরপরেও কি আসিফ নজরুল আর ওই হেগের আইসিসিতে যাওয়ার কথা বলবেন? বলা উচিত নয়, তবে পাবলিককে গরম রাখতে বলতেই পারেন। এরই মধ্যে খবর এসেছে প্রায় 600 কোটি টাকা খরচ করে ইউনূস সরকার লন্ডনের 2জন ব্যারিস্টারকে নিয়োগ করেছে, যাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হয় তার আইনি লড়াইয়ের জন্যে। এই দুজনের নাম হচ্ছে ব্যারিস্টার টবি ক্যাডম্যান ও ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ। এছাড়া আছেন আফজাল সামি সায়েদ আলী। নভেম্বর 19, 2025-এ এই ব্রিটিশ আইনজীবীরা ব্যারিস্টাররা ঢাকায় এসেছেন শেখ হাসিনার প্রত্যর্পণ মামলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদান করতে। 19 এপ্রিলে নভেম্বরের পর 7 দিন হয়ে গেল, 8ম দিন আজ, এবং তাতেও দেখা যাচ্ছে কি যে হয়েছে, কি তারা করেছেন সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু না বোঝা যাক, এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রত্যর্পণ মামলা হবে, যে মামলার জন্য ওই 2জন ব্যারিস্টার এসেছেন, এটা নিশ্চয় হয় ভারতের বিরুদ্ধে, কিংবা সেটা কোন দেশের আদালতে হবে? নিশ্চয়ই বাংলাদেশের আদালতে নয়। বাংলাদেশের আদালতে হলে ভারত তো যাবেই না। সুতরাং ভারতের আদালতে মামলা করতে হবে, কিংবা হেগের আন্তর্জাতিক আদালতে। কতদিনে বেরোবে সেই আদালতের রায়? ততদিনে ইউনূস, আসিফ নজরুলদের সরকার কি মরে ভূত হয়ে যাবে না? আর এই ব্যাপারে আইনি সহায়তা দিতে রাজকোষ থেকে যে 600 কোটি টাকা খসবে, তার মধ্যে ইউনূস আসিফদের দালালির ভাগটা কত? এপিসোড বড় হয়ে যাচ্ছে, এবার শেষের কথায় আসি। পাগলা কুকুর বড় জ্বালাতন করছে। একে তো হাসিনার মামলা, হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে, তার উপর সেই জঙ্গিদের স্বর্গরাজ্য করে তুলেছে, তারা সব ভয় দেখাচ্ছে। ওই সরকারের নানান লোক তারা ভারতের নানান অংশকে নিজেদের ম্যাপে দেখাচ্ছে, তারা সেখান থেকে জঙ্গিদেরকে ভারতে পাঠাবার ষড়যন্ত্র করছে আইএসআই এর মাধ্যমে। সুতরাং পাগলা কুকুর বড় জ্বালাতন করছে। কাকে কখন কোথায় কামড়াবে বিশ্বাস নেই। তাই কুকুর পাগলা হলে যা করা হয় সাধারণ ক্ষেত্রে, তাই করতে মন ঠিক করে ফেলেছে এবার ভারত। সেটা কি? সেটা হলো কুকুরকে মেরে ফেলা। এরই আলটিমেটাম নিয়ে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মহাশয় আমাদের অজিত ডোভালের কাছ থেকে। ভারতের সহ্যের সীমা পেরিয়ে গেছে, গত 1.5 বছরে পেরিয়ে গেছে। যে কোনো মুহূর্তে সামরিক অভিযান এবার হবে বাংলাদেশে, এই বার্তাটি পৌঁছে গেছে মিয়া ইউনূসের কাছে। সেখান থেকে পৌঁছে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে, যিনি বর্তমানে আবার ইউনূসের অন্যতম দক্ষিণ কিংবা বাম হস্ত হয়ে গেছেন। এবং তার প্রেক্ষিতে কিন্তু পাগলেও তো নিজের ভালো বোঝে। সুতরাং ওয়াকার বুঝে গেছেন জল কোন দিকে গড়াচ্ছে, এবং জল যেদিকে গড়াচ্ছে সেটার দিকে তাকেও যেতে হবে। সুতরাং তার প্রেক্ষিতে 2 দিন আগে ওয়াকার সাহেব ঢাকার সেনানিবাসে জেনারেলদের সঙ্গে একটি গোপন মিটিং করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। সেখানে আলোচনা হয়েছে আগামী 15 দিনের মধ্যে নাকি বাংলাদেশ আক্রমণ করবে ভারত। এই আক্রমণে কি করবে ভারত সেটাও আলোচনা হয়েছে। রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে। বাংলাদেশ তো 7 সিস্টার্সকে কেটে ভারতের 7টা রাজ্যকে দখল করতে চাইছিল। তো এবার ভারত নাকি ঠিক করছে রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে, জুড়ে নেবে ভারতের সঙ্গে। ভারত এরকম কোনো কথা বলেনি, তবে বাংলাদেশের জেনারেলদের ভয় এটা। এই পরিস্থিতিতে কি করতে পারে বাংলাদেশ সেনা? এটা অবশ্য ফিস কানে কানে কথা। সেটা হলো ইউনূসকে গদি থেকে হটিয়ে
তাকে নাকি খাঁচায় বন্দি করা হবে, মানে জেলখানার খাঁচা। উপদেষ্টাদের সঙ্গে তাকে জেলখানায় পাঠানো হবে এবং তারপরে নাকি শেখ হাসিনাকে সাদরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা। তিনি ক্ষমতায় বসবেন আবার এবং নির্বাচন হবে তার নেতৃত্বে। এই কথাগুলো গত বেশ কিছুদিন আগেও আমি আমার একাধিক ভিডিওতে বলেছি, যদিও পাকা সিদ্ধান্ত হয়নি এখনো। তবে এটা ছাড়া বাংলাদেশকে অখণ্ড রাখার আর কোনো পথ নেই। বাংলাদেশকে অখণ্ড রাখতে পারে একমাত্র শেখ হাসিনা। এসব যে কথার কথা নয়, তার প্রমাণ মিলতে খুব বেশি দেরি করতে হবে না। মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন, নির্বাচনের তফসিল ঘোষণা হোক, দেখা যাক আওয়ামী লীগ সম্পর্কে কী সিদ্ধান্ত হয়েছে, তারপর দেখা যাবে নাটকের বাকি অংশ।